ঈদ গেল, ছুটি গেল, বসে রইলাম বাড়ি, কোনো জায়গায় না যাওয়াতে মন করলো আরই। তাই মনের রাগ ভাঙাতে ছুটে চললাম সমুদ্র দর্শনে। কি কক্সবাজার এক্সপ্রেস এইমাত্র কোচিং সম্পূর্ণ হলো। সকালে জার্নিতে আমার কখনোই সেরকম ঘুম হয় না। গত রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি, কারণ আমার ট্রেন কিন্তু সকাল 6টা 43 মিনিটে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে কক্সবাজার উদ্দেশ্যে। আর আমার ট্রেন হলো পর্যটক এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হলো 816। আর এই মুহূর্তে আমার গন্তব্য কিন্তু ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। আর এখন বাজে মোটামুটি ভোর 5টা। আমি দেখি এখন আপাতত কোনো কিছু পাওয়া যায় কিনা বিমানবন্দর যাওয়ার জন্য। আর এই মুহূর্তে রাস্তা দেখছি কোনো অটো বা সিএনজি কিছুই দেখছি না। তো দেখি কি পাওয়া যায়। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি বিমানবন্দর রেল স্টেশন। এইমাত্র আমরা ঢুকতেছি বিমানবন্দর রেল স্টেশনে। ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু আমি পৌঁছে গেছি। আর আমি মোটামুটি এখানে আসতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন মোটামুটি বাজে হলো 5টা 40। আমার ট্রেন হলো এখান থেকে 6টা 43 মিনিটে ছেড়ে যাবে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে। আর এখনো মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। তো সকালে যেহেতু এখনো নাস্তা করা হয়নি, তো এখন মোটামুটি নাস্তা করব। নাস্তা করার পরে ইনশাল্লাহ ট্রেনে উঠবো। যেহেতু সকালে নাস্তা করা হয়নি, তাই এত সকালে পরোটা আর ভাজি বা এই জাতীয় খাবার আসলে কতটা স্বাস্থ্যসম্মত, তাই ওইসব খাবারের দিকে না গিয়ে। আর আমাদের ট্রেন কিন্তু বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত নন স্টপ চলবে, কোথাও থামবে না, সেহেতু খাবারের একটা সংকটের হতে পারে। সেই জন্য রুটি, কলা আর কেক নিয়ে নিচ্ছি। আপাতত এটা দিয়েই সকালের নাস্তা সারবো। আর এত সকালে পরোটা বা এই জাতীয় নান রুটি এই জাতীয় খাবার খেতে যাচ্ছি না। এখন যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন বিমানবন্দর স্টেশন ছেড়ে যাচ্ছে, এটি মূলত ময়মনসিংহ হয়ে জারিয়া যাবে, বলাকা এক্সপ্রেস। এটি মূলত প্যাসেঞ্জার ট্রেন। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর স্টেশন প্রবেশ করছে। পর্যটক এক্সপ্রেস। এই হলো ট্রেনের ভিতর অবস্থা। আমরা যেহেতু নন এসিতে যাচ্ছি, এরকম আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিমানবন্দর ছেড়ে দিয়েছি। আর আমার বরাবরই এই সিঙ্গেল সিটটি খুব পছন্দ। আপনারা যারা কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেসে ভ্রমণ করবেন আর এরকম সিঙ্গেল সিটে ভ্রমণ করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই 59 এবং 7 নাম্বার সিট সিলেক্ট করবেন। তাহলে দুইটা এবং 1 আর 2 এই 4টা সিট কিন্তু একটি বগিতে সিঙ্গেল থাকে। এই মুহূর্তে আমরা টঙ্গী জংশন অতিক্রম করছি। এটি মূলত গাজীপুর জেলার একটি স্টেশন। টঙ্গী জংশন পার হওয়ার পর আমাদের ট্রেন দুর্দান্ত গতি নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চলছে। ট্রেনের নন এসি চেয়ারে আপনাদের কমফোর্টেবলের কথা যদি বলি, এই সিটটা আসলে ওরকম কমফোর্টেবল না। আর যদি লেগ স্পেসের কথা বলি,
লেগ স্পেসটাও খুব বেশি তা কিন্তু না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে খুব বেশি জায়গা নেই। আমি যেহেতু নন এসি চেয়ারে ভ্রমণ করছি, নন এসি চেয়ারের কোচটা মূলত এরকম হয় দেখতে। আর এই নন এসি চেয়ারে মূলত একটি এলইডি ডিসপ্লে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার নিচেই টিভি লাগানোর হ্যাঙ্গার থাকলেও সেখানে কিন্তু এখনও কোনো প্রকার টিভি বা এলইডি ডিসপ্লে লাগানো হয়নি। আর এখানে রয়েছে মূলত সিঙ্গেল যে চেয়ারটি, সেই চেয়ারের জন্য আলাদা একটি ফ্যান, আর বাকিদের জন্য রয়েছে এরকম নেট ফ্যান, যেটাতে মোটামুটি ভালোই বাতাস হয়। আমাদের ট্রেন কিন্তু তার গতিমানতা বজায় রেখে দুর্দান্ত গতি নিয়ে আবারও ছুটে চলেছে। এবার চলুন এই ট্রেনের কোচগুলো একটু ঘুরে দেখা যাক। এখন আমি যেই কোচটিতে প্রবেশ করেছি এটি মূলত এই ট্রেনের এসি চেয়ার। আর এই ট্রেনের এসি চেয়ারটা দেখতে মূলত এরকম। আমি এসি চেয়ারে প্রবেশ করা মাত্রই বুঝতে পারলাম যে এসি চেয়ারটি যথেষ্ট এসি ঠান্ডা রয়েছে এবং ঠান্ডাটি কমফোর্টেবল। আর এটি মূলত এই ট্রেনের পাওয়ার কার। আর এই পাওয়ার কারের মাধ্যমে কিন্তু পুরো ট্রেনে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। আর এখন আমি যেই কোচটিতে প্রবেশ করছি এটি হলো এই ট্রেনের এসি কেবিন। আপনারা দেখতে পাচ্ছেন এই এসি কেবিনটি মূলত দেখতে এরকম হয়। আর এসি কেবিনটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই এসি কেবিনে একবার হলেও ভ্রমণ করবেন। যথেষ্ট প্রাইভেসি রয়েছে এসি কেবিনে। আপনারা যারা ফ্যামিলি বা অনেক সময় কাপলরা আসেন তারা এই এসি কেবিনে ভ্রমণ করতে পারেন। আর আমি এসি কেবিনের ভিতরটা দেখাতে পারিনি, তার কারণ প্রত্যেকটা কেবিনে কিন্তু যাত্রী রয়েছে, তাই প্রাইভেসির কারণে আমি এটি আপনাদের দেখাতে পারলাম না। এবার আসুন আপনাদের এই ট্রেনের ভাড়া সম্পর্কে আপনাদের ধারণা দেয়। এই ট্রেনের ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া, নন এসি চেয়ারের ভাড়া হলো 695 টাকা, এসি চেয়ারের ভাড়া হলো 1325 টাকা এবং এসি সিট অর্থাৎ কেবিনের ভাড়া 1590 টাকা পার পারসন। একটি কেবিনে মোটামুটি ডাবল কেবিনে 6 জন এবং সিঙ্গেল কেবিনে কিন্তু 3 জন ভ্রমণ করতে পারে। আর কেবিনের এই বিষয়টি কিন্তু দিনের বেলার জন্য প্রযোজ্য। দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে ভৈরব জংশন। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এইটি কিন্তু কিশোরগঞ্জের দিকে চলে গেছে, অর্থাৎ ঢাকা থেকে যতগুলো ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সেগুলো কিন্তু এই ভৈরব জংশনে এসেই ইঞ্জিন পরিবর্তিত করে অর্থাৎ লোকো রিভার্স করে এই দেখানো পথেই কিন্তু কিশোরগঞ্জ চলে যায়। আর আমরা যেহেতু চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাব তাই আমরা সোজা চলে যাচ্ছি। ভৈরব জংশন পার হওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে ভৈরব সেতু ওরূপে আব্দুল হালিম সেতুতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে আব্দুল হালিম সেতু অতিক্রম করছে। ননস্টপ ট্রেনে ভ্রমণ করবেন আর এরকম ফুট করে হাওয়া খাবেন, তার সাথে চা হবে না বা কফি হবে না, নাকি হয়? তাই নিয়ে নিলাম রেলওয়ে ক্যাটারিং থেকে কফি, যার মূল্য 20 টাকা। খেতে কেমন দেখি? হ্যাঁ, খেতে খুবই ভালো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি আখাউড়া জংশন। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু চট্টগ্রাম এবং সিলেটের যতগুলি ট্রেন আছে এই আখাউড়া স্টেশন থেকে কিন্তু এই লাইন দিয়ে ডান দিকে চলে যায় সিলেটের দিকে। আর ঢাকা থেকে যতগুলি আসে
সেগুলি কিন্তু এই সুদা চলে যায় চট্টগ্রামের দিকে। আমরা অতিক্রম করছি আখাউড়া জংশন। আখাউড়া জংশন পার হওয়ার পর আমি দেখলাম যে আমাদের ট্রেন কিন্তু প্রায় 15 মিনিট লেট হয়ে গেছে ইতিমধ্যে। আর এই লেটকে কাভার করার জন্য আমাদের লোকো পাইলট অর্থাৎ ট্রেনের যে ড্রাইভার রয়েছেন তিনি কিন্তু ট্রেনের গতি বাড়িয়েই চলেছেন। তাই খুব ইচ্ছে হলো ট্রেনের গতিটা দেখতে, আসলে ট্রেনটি কত স্পিডে চলছে। এবার আসুন জানা যাক এই ট্রেনে কি কি ধরনের কোচ কয়টি রয়েছে। আমি যেদিন ভ্রমণ করেছিলাম সেদিন দেখলাম এই ট্রেনে 7টি শোভন চেয়ার এবং 2টি গার্ডব্রেন অর্থাৎ খাবার বগি এবং একটি পিসি বগি, 3টি ছিল এসি কেবিন এবং 4টি ছিল এসি চেয়ার কোচ। এবার আসি এই ট্রেনের একটি ছোট্ট খারাপ দিক নিয়ে আপনাদের বলি। এই যে দেখতে পাচ্ছেন এই সিটের যে পিছন সাইডটা অন্যান্য ট্রেনগুলোতে এবং অন্যান্য কোচগুলোতে, যেমন ভারত থেকে যে এলএসবি কোচগুলি আনা হয়েছে এবং ইন্দোনেশিয়া থেকে যে পিটি ইনকা কোচগুলি আনা হয়েছে, আমরা দেখতে পাই ঠিক এই যে এইখানটাতে কিন্তু ট্রে থাকে যেখানে আপনি খাবার রেখে খেতে পারেন বা কোনো কিছু এখানে রাখতে পারেন। আমি দেখলাম এই পর্যটক এক্সপ্রেস অর্থাৎ এই কোরিয়া থেকে যতগুলি কোচ আনা হয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার খাবার রাখার কোনো ট্রে নেই, যেটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। যে এরকম একটা পর্যটন এরিয়ার ট্রেনে এরকম আসলে কিভাবে হয় আমি সেটা জানি না, বা মানুষ খাবারটা কোথায় রেখে খাবে। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি লাকসাম জংশনে। আর এই লাকসাম জংশন মূলত কুমিল্লা জেলার অন্তর্গত একটি স্টেশন। আর এই লাকসাম স্টেশন থেকে চারদিকে কিন্তু 4টি লাইন চলে গেছে। যেমন আমরা যেদিক থেকে আসছি ঢাকার দিক, এটি কিন্তু একটি দিক, এবং আমরা যেদিকে যাচ্ছি চট্টগ্রাম সেটি আরেকটি দিক, এবং আরেকটি লাইন চলে গেছে চাঁদপুর, এবং আরেকটি লাইন চলে গেছে নোয়াখালীর দিকে। এই লাকসাম জংশন থেকে কিন্তু চারদিকে 4টি লাইন চলে গেছে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশনও বলা যায় লাকসাম স্টেশন। ট্রেনে চড়বেন আর সকালে একবার নাস্তা করেছি, তারপরেও ট্রেনে চললে কেমন জানি খিদাটা বেড়ে যায়। আর তাই রেলওয়ের ক্যাটারিং থেকে নিয়ে নিতাম নাস্তা। এই নাস্তাটির প্রাইস দিয়েছে 110 টাকা। আসুন দেখি এখানে কি কি দিয়েছে তারা। একটি কাটলেট, একটি কেচাপ, জ্যাম জেলি দিয়ে রুটি, এর প্রাইস 110 টাকা। এর আগে দেখে নিবেন অবশ্যই, যদি পছন্দ হয় তাহলেই নিবেন। আসুন দেখি খেতে কেমন। রেলওয়ের কাটলেট আসলে খুবই মজার। এই জিনিসটা আপনারা সবসময় ট্রাই করবেন যে রেলওয়ের কাটলেটে কিন্তু অন্যরকম একটা চিরাচরিত স্বাদ রয়েছে, যেটা আপনি অন্য যে কোনো জায়গায় কাটলেট খাবেন সেই স্বাদটা কিন্তু পাবেন না। অসাধারণ। পথিমধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেল চাঁদপুরগামী একটি কমিউটার ট্রেনের সাথে।
এই ট্রেনের ওয়াশরুমের কথা যদি বলি তাহলে ওয়াশরুমটা অনেকটা এরকম, মানে নন এসি চেয়ারের যে ওয়াশরুম, এটার একটি মিরর আছে, আর এরকম একটি বেসিন আছে, সাবান আছে, আর অনেক প্যান্টটা কিন্তু এরকম টিস্যু আছে। আর এখানে কিন্তু একটা সুইচ আছে, এই সুইচটিতে চাপ দিলে আপনাদের ওয়াশ হবে। সুইচটিতে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন ওয়াশের পানি চলে যাচ্ছে। এটি মূলত এই ট্রেনের আরেকটি টয়লেট, এবং এই টয়লেটে কিন্তু বাইকমেট রয়েছে, টিস্যু রয়েছে, শোকেস, পানি পড়ে, মিরর রয়েছে, আর ফ্লাশ কিন্তু এইটা যে ফ্লাশ হচ্ছে। ফ্লাশ সিস্টেমটা কিন্তু বাটন রয়েছে, এই বাটনে চাপ দিলে ফ্লাশ কাজ করবে। চট্টগ্রামগামী কন্টেনার ট্রেনকে কিন্তু আমরা খুব ধীর গতিতে ওভারটেক করছি। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 18 মিনিট লেটে 816 পর্যটক এক্সপ্রেস এইমাত্র চট্টগ্রাম স্টেশন প্রবেশ করল। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র ট্রেনটি চট্টগ্রাম ঢুকছে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 18 মিনিট বিলম্ব নিয়ে আমাদের ট্রেন কিন্তু তার দ্বিতীয় স্টপেজ চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছালো। এখানে কিন্তু এই ট্রেনের লোকো রিভার্স করা হবে, রিভার্স করে আবার 20 মিনিটের একটি হল্ট দিয়ে এই ট্রেনটি কিন্তু আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের ট্রেন কিন্তু চট্টগ্রাম স্টেশন প্রবেশ করেছে, আর এই ট্রেনের কিন্তু এখানে 20 মিনিট টেকনিক্যাল এবং কমার্শিয়াল স্টপেজ রয়েছে, কারণ এখানে ইঞ্জিন ঘোরানো হবে। ইঞ্জিন ঘুরিয়ে এখান থেকে আবার, মানে আমরা এখন এইদিকে আসছি, এদিক থেকে এখন এদিকে যাওয়া হবে, ইঞ্জিন এদিকে নিয়ে তারপরে পিছনে লাগিয়ে কক্সবাজার উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে আমাদের এই পর্যন্ত এক্সপ্রেস। 20 মিনিটের এখানে স্টপেজ রয়েছে, 20 মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন এই চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছাড়বে। আর ডান পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, মানে এই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটি মূলত মহানগর এক্সপ্রেস, যার কোড হলো 721। আর এইটি আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস। এই মহানগর এক্সপ্রেস ঠিক 12:30টায় ছেড়ে ঢাকা নামিয়ে দিবে সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভিতরে। আর আমাদের পর্যটক এক্সপ্রেস আজকে যেহেতু 20 মিনিটের মতো লেট আছে, জানি না কক্সবাজার পৌঁছানোর কথা দুপুর 3টায়, দেখি কক্সবাজার কখন পৌঁছায় আমাদের এই ট্রেন। আমাদের ট্রেন কিন্তু চট্টগ্রাম স্টেশন ছেড়ে কক্সবাজারের দিকে তার দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে চলছে। আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে ঐতিহ্যবাহী কালুরঘাট সেতুতে। আপনারা দেখছেন আমাদের ট্রেন কিন্তু কালুরঘাট সেতু অতিক্রম করছে। আর এই কালুরঘাট সেতু নিয়ে কিছু কথা না বললেই না। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্য পরিচালনার জন্য কর্ণফুলী নদীর ব্রিজের প্রয়োজনীয়তা দেখা দেয়। ব্রিজ নির্মাণের অংশ হিসেবে 1930 সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া নামক একটি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। 1930 সালে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য 700 গজ লম্বা কালুরঘাট সেতু উদ্বোধন করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যানবাহন চলাচলের সুবিধার্থে ব্রিজে ডেক বসানো হয়। দেশ বিভাগের পর 1958 সালে ব্রিজটিকে সব রকম যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছিল।
2023 সালে এটিকে পুনরায় কাজ করে আবার ট্রেন চলাচলের উপযোগী করা হয়। উপরে নীল আকাশ আর ভেসে বেড়ানো সাদা মেঘ, আর নিচে রয়েছে সবুজের এক বিশাল সমারোহ। আর তারই বুক চিরে এগিয়ে চলেছে আমাদের লাল সবুজের ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে। সত্যি অসম্ভব সুন্দর এই চট্টগ্রাম কক্সবাজার পথটি। আপনারা একবার হলেও ট্রেনে করে এই পথটিতে ভ্রমণ করুন, আর এর সৌন্দর্য একবার হলেও উপভোগ করুন। এই মুহূর্তে আমরা অতিক্রম করব এলিফ্যান্ট ওভারপাস, আর এটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্য হাতি চলাচল করার জন্য। এই বন্য হাতি কিন্তু যাতে চলাচল করতে পারে নির্বিঘ্নে, আর এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে যাতে চলাচল করতে পারে, কোনোভাবেই যাতে ট্রেনের সাথে সংঘর্ষ না ঘটে, সেই জন্য এটি নির্মাণ করা। আর এই মুহূর্তে আমাদের সাথে দেখা হয়ে গেল ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস, যেটি মূলত কক্সবাজার থেকে দুপুর 12:30 বাজে ছেড়ে এসেছে এবং ঢাকা নামিয়ে দিবে ঠিক রাত 9:10। আমাদের ট্রেন কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে 20 মিনিট লেটে ছেড়েও এই কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছে দিছে কিন্তু ঠিক দুপুর 3টায়, মানে জাস্ট টাইমে আমাদের এই কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে দিয়েছে পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার রেল স্টেশনে নামার পর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়, যার কারণে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের আমি দেখাতে পারিনি। আর আপনারা এই স্টেশনে নেমে আপনারা প্রচুর পরিমাণে অটো পেয়ে যাবেন কক্সবাজারের কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট যাওয়ার জন্য 200 থেকে 250 টাকার বিনিময়ে আপনারা অটো পেয়ে যাবেন। আর আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।